প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে তোমরা জানো তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের যে WBIS এর টেস্ট পেপার রয়েছে, সেই টেস্ট পেপারগুলো দেখো আজকে করাবো তোমাদের E9 সেট নাম্বার 7। তো তার আগে একটা কথা বলে দিচ্ছি, দেখো আজকে তোমাদের সামনে নতুন একজন শিক্ষককে নিয়ে এসেছি। অবশ্যই সেই শিক্ষকটি তোমাদের সেট করাবে, সেই সঙ্গে সঙ্গে আমিও আছি। তো স্যারের নাম একটু বলুন। আমার নাম নলিন বৈদ্য। তোমাদের সম্মুখে সে কোশ্চেন সেটটি উপস্থাপন করবে এবং আমিও আছি সঙ্গে। তবে অবশ্যই স্যার কিন্তু তোমাদের ভালোভাবে বলেও দিতে পারবে। তো সেই হিসাবে তোমাদের কিন্তু আজকে আমি চলো আজকে যে সেটটি করাবো সেই সেটটি কিন্তু রয়েছে দেখো E9। তোমরা দেখতেই পাচ্ছ E9। এই E9 এর মধ্যে আমি বলে দিচ্ছি, দেখো এই যে E9 দেখেছো, সেট নাম্বার কত 7। তো দেখো আমি বলে দিচ্ছি, আর এই যে আমার পেছনে দেখতেই পাচ্ছ যে এখানে আমার মাথার উপরে একটু ফলো করো, কি রয়েছে দেখো আমার মাথার উপরে রয়েছে কোথায়, এই যে E9। তো WBC টেস্ট পেপার তোমরা জানো, আর তোমাদের যে WBC টেস্ট পেপার করিয়েছি বিগত ভিডিওগুলো, অর্থাৎ আগের ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। আর তোমরা এবিটি টেস্ট পেপার সম্পূর্ণ সলভ MCQ SCQ তোমরা ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু পেয়ে যাবে। চলো আর কথা বলবো না, অবশ্যই আমরা চলে যাচ্ছি তোমাদের প্রথমে MCQ। তো আমরা দেখে নিচ্ছি MCQ। এই দেখো কোশ্চেন সেট 7 আর E9। তো এই E9 এবং কোশ্চেন সেট তোমরা জানো, তোমাদের কিন্তু WBC আনসার দেওয়া আছে, তারপরও কোথায় কি ভুল আছে আমি সম্পূর্ণ অবশ্যই বলে দেবো। দেখো প্রথম কোশ্চেন রয়েছে দেখো MCQ, সঠিক উত্তরটি বেছে লেখো এবং সকল প্রশ্ন আবশ্যিক। তো স্যার এখানে রয়েছে দেখুন, আমি কোশ্চেন বলবো, আপনি উত্তর বলবেন। দেখুন ক্ষয়ের নিম্নসীমা বেস লেভেল অফ ইরেশন ধারণার প্রবর্তন করেন কে? এলসিকিং, গিলবার্ট, পাওয়েল, মানে ডেভিস, গিলবার্ট, পাওয়েল, এলসিকিং। JW পায়েল, অপশন নম্বর সি। উত্তর কিন্তু সঠিক, স্যার বলে দিয়েছে সি, কোনো কথা হবে না। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের হ্যাঁ, তোমাদের রয়েছে সেকেন্ড কোয়েশ্চেনে রয়েছে রাবণ ভাটা বলা হয় হামসকে, বৃহৎ ডোলাইনকে, লাল রঙের মৃত্তিকাকে, ইনসেলভার্সকে। স্যার কি হবে? হামসকে। উত্তর কিন্তু সঠিক, একদম সঠিক। উত্তর হবে হামসকে। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড নম্বর কোয়েশ্চেন, ভাটার নিম্নসীমা থেকে, মানে তোমরা জানো সমুদ্রের জলের আর কি, ভাটার নিম্নসীমা থেকে জোয়ারের ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত তটভূমিকে কি বলে? পূর্বদেশীয় তটভূমি, সম্মুখ তটভূমি, আর রয়েছে পশ্চাৎ তটভূমি, সম্মুখ সমুদ্র সৈকত। কি হবে স্যার? সম্মুখ তটভূমি। উত্তর কিন্তু সঠিক হয়েছে সম্মুখ তটভূমি। ধন্যবাদ স্যারকে। স্যার কিন্তু প্রত্যেকটি কোশ্চেন উত্তর দিয়েছে। স্যার কিন্তু আগে পরে কখনো প্রিপারেশন নিয়ে কিন্তু আসেনি, সেটাও আমি তোমাদের বলে দিলাম। স্যার আমাদের বাড়িতে আসলো, স্যারকে আমি রিকোয়েস্ট করে জোর করে আমি বসালাম। চলো দেখে নেওয়া যাক তোমাদের ফোর্থ নাম্বার কোয়েশ্চেন, গতিশীল ভারসাম্য তত্ত্ব, মানে গতিশীল ভারসাম্য ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি। স্যার এটা কে দিয়েছে? জেটি হ্যাক। জেটি হ্যাক, অপশন নাম্বার এ, উত্তর সঠিক, জেটি হ্যাক। এরপর আমরা দেখে নেব 5 নম্বরের কোয়েশ্চেন, কোন ধরনের নদী নকশাতে ভূগাঠনিক কোনো নিয়ন্ত্রণ থাকে না? স্যার সমান্তরাল রয়েছে, জাপরিরূপী রয়েছে, আর কেন্দ্র বিমুখ রয়েছে, বৃক্ষরূপী রয়েছে। কি হবে স্যার? বৃক্ষরূপীর জলনির্গম প্রণালী। জলনির্গম প্রণালী। থ্যাংক ইউ। এটা উত্তর কিন্তু সঠিক হয়েছে, বৃক্ষরূপী। আর বাদ বাকিটা দেখো, তোমরা জানো ভূমিভাগের কিন্তু ভূগাঠনিক নিয়ন্ত্রণ থাকে কেন্দ্র বিমুখ তোমরা জানো কোনো উঁচু পাহাড় বা পর্বত থেকে বা উচ্চ ভূভাগ থেকে নদীগুলো যখন চারিদিকে নেমে যায় সেটি হলো কেন্দ্র বিমুখ। তার মানে এখানেও কিন্তু ভূমিরূপের গাঠনিক নিয়ন্ত্রণ রয়েছে, জাপরিরূপিত রয়েছে, সমান্তরাল জলনির্গম প্রণালীতেও কিন্তু রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে রয়েছে। একমাত্র নেই কার নিয়ন্ত্রক? বৃক্ষরূপী জলনির্গম প্রণালীতে। আর একটা কথা বলছি, পৃথিবীতে সব থেকে বেশি জলনির্গম প্রণালী দেখা যায় কি? বৃক্ষরূপী, সব থেকে বেশি দেখা যায় পৃথিবীতে। এরপরে রয়েছে 6, একটি অপরিণত মাটির উদাহরণ কি স্যার, যদি একটু বলুন? পলিমাটি। পলিমাটি ছাড়া স্যার আর কি আছে? পলিমাটি ছাড়া লিথোকর্মিক, পলিমাটি, তারপর লিথোসয়েল, রেগুসল, এগুলো। হ্যাঁ, আর আছে যেমন আর একটা আছে ওই লোয়েস মৃত্তিকা, সেটাও পলিমাটির মধ্যে পড়ে। হ্যাঁ, তার মানে সেটা হলো অপরিণত মাটি, আর বাদ বাকি কিন্তু সবই পরিণত। তার মানে উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 7, উপত্যকার উচ্চ ঢাল থেকে নিম্ন ঢাল পর্যন্ত মৃত্তিকার পরিলেখের পর্যায়ক্রমিক পরিবর্তনকে মাটির কি বলে? হোরাইজন বলে বা হরাইজন, ক্যাটেনা বলে, সোলাম বলে, গঠন বলে। কি হবে স্যার? সয়েল ক্যাটেনা। সয়েল ক্যাটেন হবে, উত্তর কিন্তু হবে
একদম 20 দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 8 এ ওয়াকার সঞ্চালন দেখা যায় কোন মহাসাগরে স্যার বলুন? আমি প্যাসিফিক ওশেন, প্রশান্ত হ্যাঁ, মহাসাগরে। প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগরে কিন্তু ওয়ার্কার সার্কুলেশন বা ওয়ার্কার সঞ্চালন দেখা যায়। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো কোনটি মেসোফাইট উদ্ভিদের উদাহরণ? মেসোফাইট কথার মানে হলো সাধারণ স্থলজ উদ্ভিদ। এই সাধারণ স্থলজ উদ্ভিদের মধ্যে কোনটি রয়েছে? ক্যাকটাস, আম, বাবলা, সুন্দরী। আম গাছ। উত্তর কিন্তু সাধারণ স্থলজ উদ্ভিদ হলো আম গাছ। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে সূর্যের অয়ন চলনের ব্যক্তিকাল কত? এই উত্তরটি আমি বলে দিচ্ছি। 1000 আছে, 10,000, 1 লক্ষ, 10,000, 100। উত্তর কিন্তু হবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তোমাদের যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই আমাকে কিন্তু রেফারেন্স সহ কিন্তু জানিয়ে দেবে। তোমরা কেউ বলবে না যে স্যার ডি হবে উত্তর কিংবা সি হবে। রেফারেন্স সহ আমাকে কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবে। উত্তর হলো বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে স্যার দেখুন বায়োলজিক্যাল হটস্পট মানে জীববৈচিত্র্যের উষ্মা মণ্ডল বা উষ্মা অঞ্চল কথাটি প্রবর্তন করেন উইলসন মানে টুজো উইলসন, নরম্যান মায়ার্স, পিচো রয়েছে, ওডাম রয়েছে। নরম্যান মায়ার্স বি ইজ দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তর। এরপরে আমি দেখে নিচ্ছি পরের কোশ্চেনের মধ্যে রয়েছে ভারতের একটি ধসপ্রবণ অঞ্চলের নাম কি? ল্যান্ডস্লাইড আমি বলবো না, এটা শুধু ধস বলেছে, তো ল্যান্ডস্লাইড হলো ভূমিধস হবে। তো এখানে বলেছে ভারতের কি ধসপ্রবণ রাজ্য? উত্তরপ্রদেশ, সিকিম, অসম আর রয়েছে বিহার। এই ক্ষেত্রে উত্তর কি হবে? এই ক্ষেত্রে উত্তর হবে কিন্তু সিকিম ইজ দ্য কারেক্ট আনসার। দেখো উত্তরপ্রদেশে দেখা যায় তবে পরিমাণ কম। ঠিক আছে, উত্তরপ্রদেশে কিছু পার্বত্য অঞ্চল আছে সেই সব জায়গায় দেখা যায়, কিন্তু ম্যাক্সিমাম ধসপ্রবণ রাজ্য হলো সিকিম। উত্তরাখণ্ড কিন্তু নেই, উত্তরাখণ্ড থাকলে উত্তরাখণ্ড হতো। তো দেখো পরের কোয়েশ্চেন রয়েছে মেঘালয় থাকলে মেঘালয় হতো, এর জম্মু কাশ্মীর থাকলে জম্মু কাশ্মীর হতো। নেই, যেগুলো নেই তার অপশন কিন্তু এটাই রয়েছে, উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। সেবা ক্ষেত্রে নিযুক্ত শ্রমিকদের কি বলা হয়? দেখো লাল গলা বন্ধকযুক্ত শ্রমিক মানে রেড কলার ওয়ার্কার, বিতে রয়েছে ব্লু কলার ওয়ার্কার, সিতে রয়েছে পিঙ্ক কলার ওয়ার্কার, ডিতে রয়েছে হোয়াইট কলার ওয়ার্কার। কি হবে স্যার? পিঙ্ক কালার, গোলাপি কালারের শ্রমিক। গোলাপি কালারের শ্রমিক, তার মানে উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। গোলাপি কলার মানে পিঙ্ক কলার ওয়ার্কার মানে তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত এই সেবা ক্ষেত্র, কিন্তু এটাকে বলা হয় টার্সারি অ্যাক্টিভিটি, তৃতীয় পর্যায়। ওকে, চলো দেখে নেওয়া যাক পরের কোয়েশ্চেন। 14, ভারতের কফি গবেষণা কেন্দ্র মানে কফি রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া কোথায় রয়েছে? চিকমাগালুর। কি রয়েছে স্যার? চিকমাগালুর। স্যার উত্তর আগেই বলে দিয়েছে চিকমাগালুর। এটি রয়েছে কিন্তু কর্ণাটকের চিকমাগালুর। এরপরে রয়েছে দেখো তোমাদের 15, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চল থেকে যে শিল্পের জন্য খ্যাত লৌহ ইস্পাত শিল্প, কাগজ শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, কার্পাস বয়ন শিল্প। উত্তর কিন্তু হবে কার্পাস বয়ন শিল্প। আর তোমাদের বলে দিচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখো মানে উত্তর অঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে মানে টেক্সাস যেসব জায়গায় আছে দক্ষিণাঞ্চলে এই কার্পাস বয়ন শিল্প কিন্তু উত্তর অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে চলে আসার কারণ কি সেরকম একটি কিন্তু কোশ্চেন তোমাদের রয়েছে। যাই হোক, এই নিউ ইংল্যান্ড অঞ্চল হলো কার্পাস বয়ন শিল্পের জন্য বিখ্যাত। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 16, ভারতের সেফিল বলে কোন শহরকে? হাওড়াকে ভারতের কি বলা হয়? সেফিল্ড বলা হয়। উত্তর ইজ দ্য কারেক্ট আনসার সি তার হলো। এরপরে রয়েছে দেখুন রয়েছে 17, ভারতের সর্বপ্রথম নদীর তলদেশ দিয়ে পাতাল রেল পরিষেবা চালু হয়েছে কোথায়? কলকাতায়। আমাদের কলকাতায় কিন্তু ভারতে চালু হয়েছে। আর আমাদের ভারতবর্ষে কিন্তু দেখো মেট্রো রেল আমাদের কলকাতায় হয়েছে 1984 সালে। ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের সময় কিন্তু 1984 সালে ভারতবর্ষের প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয় আমাদের কলকাতায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 18, নীতি নির্ধারকের কাজ কি? পঞ্চম শ্রেণী ইকোনমিক অ্যাক্টিভিটি। নীতি নির্ধারকের কাজ হলো কিন্তু পঞ্চম শ্রেণীর কাজ মানে কুইনারি অ্যাক্টিভিটি, তার মানে পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ, তার মানে অতি নব্য স্তরের ক্রিয়াকলাপ। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 19 বলা হয়েছে একটি উচ্চ জনঘনত্বপূর্ণ দেশের নাম কি স্যার? রাশিয়া, জাপান, চীন, বাংলাদেশ। স্যার এই বাংলাদেশ যদি অপশন না দেয় অন্য কিছু দিলে কি হবে? অন্য কি হতে পারে? ওটা অন্য অনেকগুলোই হতে পারে। রেসপেক্টে বিচার করতে হবে যে 4টে অপশন থাকবে তার মধ্যে কোন দেশটা বেশি ঘনত্বপূর্ণ। স্বাভাবিকত দক্ষিণ এশিয়ার দেশগুলোই দেবে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মায়ানমার, ভুটান। আর পৃথিবীর মধ্যে সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ দেশ হচ্ছে মোনাকো। আর মাকাও একটা আছে স্যার। মাকাওটা তো ঠিক আমি জানি না, ওটা মোনাকো আর কি। মোনাকো। তার মানে কিন্তু
তোমাদের কিন্তু ওই অপশনগুলো কিন্তু দেবে না, দিলে এই ধরনের অপশনই দেবে, তার মানে বাংলাদেশ। এরপরে রয়েছে তোমাদের 20, গোটা গোটা একটি দেশে পৌর বসতি পরিণত হলে তখন তাকে কি বলে স্যার? মেগালোপলিস, একুমেনোপলিস, অ্যাক্রোপলিস, টাইরানোপলিস। এটাকে বলে টাইরানোপলিস। উত্তর সঠিক, একদম 100% উত্তর কিন্তু সঠিক, স্যার দিয়েছে টাইরানোপলিস। এরপরে বলা হয়েছে 21, ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেট, মানে ডিবিসি দামোদর ভ্যালি রিজিয়ন, দেখো কত সালে হয়, মানে কত সালে না, এটি কোন ধরনের পরিকল্পনা? ক্ষুদ্র পরিকল্পনা, মাঝারি পরিকল্পনা, বৃহৎ পরিকল্পনা, আর অতি ক্ষুদ্র পরিকল্পনা? মাঝারি পরিকল্পনা অন্তর্ভুক্ত। না, এটা একদম সঠিক বলেছেন আপনি, ঠিক আছে, মাঝারি পরিকল্পনা। আর এই ডিভিসি পরিকল্পনা হয় কিন্তু 1948 সালে। স্যার এটা কোন দেশ করেছে? ডিবিসি এটা করেছে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র করেছে 1948 সালে। মেঘনাথ সাহার এটার তত্ত্বাবধান হয়েছে। মেঘনাথ সাহার তত্ত্বাবধানে এটা কিন্তু হয়েছে। এরপরে স্যার আমি দেখে নিচ্ছি মাত্র 14টি এসএকিউ রয়েছে। তো এসএকিউ গুলো রয়েছে, আমি অবশ্যই দু একটি বলবো আর স্যারও বলবে, ঠিক আছে? স্যারেরও পড়াতে ভালো লাগে, আমারও পড়াতে ভালো লাগে, ঠিক আছে? তো চলো আজকে মজা করে তোমাদের সঙ্গে ক্লাসটা আমি করিয়ে নিচ্ছি। আর এটি কিন্তু রয়েছে, তোমরা জানো, E9 এর সেট নাম্বার 7। তো চলো দেখে নেওয়া যাক। নগ্নি ভবন, নগ্নি ভবন মানে কি বলতো? একদম মানে কি বলবো, উন্মুক্ত, উলঙ্গ। তার মানে কি বলতো? আবহাওয়া বিকার এবং ক্ষয়ীভবনের সম্মিলিত ক্রিয়াকলাপের ফলে ভূপৃষ্ঠের শিরা যখন উন্মুক্ত হয়ে যায়, ওপেন হয়ে যায়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় নগ্নি ভবন, ডেনুডেশন, ঠিক আছে? এরপর স্যার বলুন একটু গিজার। গিজার বা গাইজার হচ্ছে উপর থেকে যখন ভূপৃষ্ঠ থেকে জলটা যখন পৃথিবীর ভূ অভ্যন্তরের মধ্যে যেতে থাকে, তখন অনেকটা ধীরে ধীরে টেম্পারেচার নিচের দিকে বাড়তে থাকে। বাড়তে বাড়তে একটা সময় যখন জলের টেম্পারেচার অনেক হাই হয়ে যায়, তখন যে কোনো মানে লিকুইড বস্তু যখন গ্যাসিয়াস ফর্মে কনভার্ট হয়, তখন গ্যাসিয়াসটা ঊর্ধ্বমুখী ক্রিয়া করে, গ্যাসটা উপরের দিকে ফ্লো হয়, তখন ওই জলটা আবার বাইরে রিমুভ হয়, মানে পৃথিবীর বাইরে থেকে বেরিয়ে আসে। এইটাকেই হচ্ছে গাইজার বা গিজার বলা হয়। হ্যাঁ, তার মানে গাইজার একটি উষ্ণ প্রস্রবণ। তার মানে বোঝা গেল ভূগর্ভের স্যার যেটি বললো, ভূগর্ভের উত্তপ্ত জল, বাষ্প আকারের জল যখন শিলার বা ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে বা দুর্বল জায়গা দিয়ে ফোয়ারার মতন 1 ঘন্টা অন্তর অন্তর বা 50 মিনিট অন্তর অন্তর যখন ভূপৃষ্ঠে উৎক্ষিপ্ত হয়, তখন তাকে গিজার বা গাইজার বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল গিজার কিন্তু একটি বিখ্যাত গিজারের উদাহরণ। এরপরে স্যার বলুন ক্লাপোটিস কাকে বলে? ক্লাপোটিস হচ্ছে সমুদ্রের ওশেনের মাঝখান থেকে যখন একটা ওয়েভ কোস্টের দিকে মুভ করে, তখন কি হয়, অনবরত মুভ করতে থাকে, একটা আসে আবার একটা মানে একটা ওখান থেকে ব্যাকে আবার ফিরে যায়। যখন একটা মুভ করতে থাকে কোস্টের দিকে, আর একটা যখন ফিডব্যাক ওখান থেকে আবার ঘুরে যেতে থাকে, তখন আবার দুটো তরঙ্গ অর্থাৎ ওয়েভ একই জায়গায় হচ্ছে কি মিলিত হয়ে এক ধরনের শব্দ উৎপাদন করে। ওইটা হাততালির মতো শব্দ উচ্চারিত হয় বলেই এই ধরনের মানে এটাকে মানে এই ফেনোমেননটাকে ক্ল্যাপোটিস বলা হয়। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে বোঝা গেল উত্তর। এখানে বলে দিয়েছি একটা প্রত্যাবর্তনকারী তরঙ্গ, আর একটা কি বলে স্যার? একটা হচ্ছে প্রত্যাবর্তন, আর একটা হচ্ছে কোস্ট, মানে এটাকে বলা হচ্ছে একটা আগমন হচ্ছে, আগমন, আগমনকারী তরঙ্গ। আবার একটা রিটার্ন যাচ্ছে। হুম। এর মাঝখানে যেটা মানে দুটো আওয়াজ করে একটা কাজ করে। শব্দ তৈরি করে, দুটো যখন মানে কনফ্লিক্ট হয়, তখন এক ধরনের ওরকম মানে সব সাউন্ড টাইপের তৈরি সাউন্ড করে। উৎপন্ন হয়। হুম। ওই সাউন্ডটাকে মানে ওশেনিক ফেনোমেনা টাইপসের আরকি ওইগুলো। চলুন এরপরে দেখে নিচ্ছি ফিয়ট উপকূল। ফিয়ট উপকূল বলতে কি বোঝায়? এটা তোমরা জানবে যে দেখো, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে, আমি এখানকার কথা বাদ দিলাম। দেখো নাতিশীতোষ্ণ অঞ্চলে বা মেরু অঞ্চলের কাছাকাছি কি হয় বলতো? হিমবাহ, উপকূলবর্তী অঞ্চল হিমবাহে জমা হয়ে থাকে। তোমরা জানো সেই হিমবাহ যখন ধীরে 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 সমুদ্রে নেমে যায়, তখন ওই হিমবাহের ঘর্ষণের তলদেশটা ইউ আকৃতির মতো যে ধরনের উপত্যকা তৈরি করে, তখন তাকে কিন্তু সেই ধরনের উপকূলকে বলা হয় ফিয়ট উপকূল, ঠিক আছে? তো রিয়া উপকূল রয়েছে, আর কি রয়েছে স্যার রিয়া উপকূল ছাড়া? আর নরওয়ের উপকূল রয়েছে। হ্যাঁ, নরওয়ে উপকূল। রিয়া উপকূল হবে না, সরি। সুইডেনের উপকূল। হ্যাঁ, রিয়া উপকূল হবে না, কি হবে? সুইডেনের উপকূল, নরওয়ের উপকূল, এগুলো হচ্ছে এক হ্যাঁ, ধরনের নরওয়ে উপকূল, ইয়েস স্যার, ঠিক। এরপরে রয়েছে গতিশীল পুনর্জীবন লাভ কাকে বলে? গতিশীল পুনর্জীবন লাভ। গতিশীল পুনর্জীবন লাভ হচ্ছে যখন ভূমির উচ্চতা এবং মানে অবনম উচ্চতা মানে বৃদ্ধির কারণজনিত কারণে যখন হচ্ছে কি নদীটা আবার পুনরায় রিজুভেনেশন মানে পুনর্জীবন লাভ করে, তখন ওটাকে গতিময় পুনর্জীবন লাভ বলা হয়। হ্যাঁ, মানে বলা হয়েছে কোনো ভূভাগ যখন ধীরে ধীরে উত্থান হয়, উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে নদী কি করে? সে নিম্ন ক্ষয় করে করে আবার ওই জায়গা দিয়ে প্রবাহিত হবে। সে ওখানেই ভালোবাসে, সে ওখান দিয়ে যাবে। তাই এই ধরনের মানে নদীকে এই নিম্নমুখী নদীর নিম্ন ক্ষয় করার
ক্ষমতা বেড়ে যাওয়াকে একে গতিশীল ভারসাম্য বলে। অর্থাৎ বলা হয়েছে ভূ আলোড়নের প্রভাবে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে নদীর নিম্নক্ষয় করার ক্ষমতা বেড়ে যায়, একে গতিশীল পুনর্জীবন লাভ বলে। এছাড়া তোমাদের দেখো নিচে লিখে দিয়েছি, নিচেটাও তোমরা পড়তে পারো, অথবা দিয়ে দিয়েছি। এরপরে রয়েছে পূর্ববর্তী নদী কাকে বলে স্যার? পূর্ববর্তী নদী হচ্ছে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার। একটা নদী যখন প্রবাহিত হচ্ছে তখন তার প্রবাহপথে যদি কোনো বাধা আসে, তবুও নদী ওই বাধাকে অতিক্রম করে, অর্থাৎ ওই একটা সামনে ভূখণ্ড উত্থিত হলে ভূখণ্ডটা কেটে নদী তার আপন গতিপথ বজায় রাখে, অর্থাৎ নদী পুরাতন গতিপথে সে বজায় রাখার চেষ্টা করে। এই ধরনের নদীগুলোকে হচ্ছে পূর্ববর্তী নদী বলা হয়। স্যার যেমন হ্যাঁ, ব্রহ্মপুত্র আর রয়েছে, কিছু আছে? ব্রহ্মপুত্র, শতদ্রু রয়েছে, তিস্তা রয়েছে, এগুলো হচ্ছে পূর্ববর্তী এগুলো নদী। হলো পূর্ববর্তী নদীর উদাহরণ। এরপর নিচেও অথবা দিয়ে দিয়েছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমাদের যারা রয়েছে, তোমাদের জিওগ্রাফি বলো প্লাস ইভিএস বলো, সঙ্গে তোমাদের রয়েছে পল সায়েন্স বলো, ঠিক আছে, আর রয়েছে তোমাদের কি হিস্ট্রি, ইতিহাস। এগুলো তোমরা এমসিকিউ, এসসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন যদি তোমরা সাজেশন এবং উত্তর পেতে চাও, পিডিএফ, সম্পূর্ণ পিডিএফ, এমসিকিউ, এসসিকিউ এবং ব্রড কোশ্চেন সম্পূর্ণ, দেখো ভিবিআই থাকবে, তারপরে ট্রিপল স্টার থাকবে। এগুলো কি বলতো, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আসার মতন। তো এগুলো তোমরা যদি পিডিএফ পেতে চাও, এই সাবজেক্টগুলো মাথায় রেখো। জিওগ্রাফি, তারপরে বললাম কি ইভিএস, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এগুলো পিডিএফ পেতে চাইলে অবশ্যই তোমাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। 7890404016, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তবে সেই সঙ্গে তোমাদের সব থেকে বড় একটু অফার দিয়েছি, আর এবিটিএ টেস্ট পেপার এবং WBHA টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ তোমরা পাবে 2025 সালে। তার মানে তোমরা যারা সাজেশন নেবে, পেমেন্ট করবে, তোমরা কিন্তু অবশ্যই এবিটিএ টেস্ট পেপার এবং WBHA টেস্ট পেপার সম্পূর্ণ সলভ কিন্তু বিনামূল্যে পেয়ে যাবে। তবে তোমরা যারা নেবে, পেমেন্ট যারা করবে, তবেই তোমরাই কিন্তু একমাত্র এই টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পেয়ে যাবে। আর যারা নেবে না, তারা কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখে নিতে পারো। তো তাই বললাম, তোমরা কিন্তু ফ্রিতে এই কথা কেউ বলবে না, তার কারণ দেখো তোমরা এই ভিডিও তোমরা দেখে নিতে পারো। আর যারা পিডিএফ সম্পূর্ণ নেবে, তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তোমরা জানো, পেমেন্ট হোয়াটসঅ্যাপে বলবে, আমি তোমাদের অবশ্যই বলে দেবো। এরপরে রয়েছে স্যার কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। তো কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী আমি একটু বলে দিচ্ছি স্যার। এটা বলা হয়েছে কোনো গম্বুজাকৃতি কিংবা উঁচু ভূভাগ থেকে কোনো নদী যখন বিভিন্ন নদী, ছোট বড় বিভিন্ন নদী যখন চারিদিকে নেমে যায়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। ধরো একটি পাহাড়, এই একটু আগে বলেছিলাম একটি পাহাড় থেকে বিভিন্ন নদীগুলো চারিদিকে নেমে যাচ্ছে, কেন্দ্র বিমুখ বা কেন্দ্র বহির্মুখী জলনির্গম প্রণালী, মানে এই কেন্দ্র থেকে নদীগুলো চারিদিকে নেমে যায়, সেটা হলো কেন্দ্র বিমুখ বা কেন্দ্র বহির্মুখী জলনির্গম প্রণালী। তোমরা উদাহরণস্বরূপ বলতে পারো শ্রীলঙ্কায়। দেখো শ্রীলঙ্কার এই ভূভাগ উচ্চতা বেশি রয়েছে, এখান থেকে নদীগুলো চারিদিকে নেমে যাচ্ছে, এটা হলো কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালীর উদাহরণ। ঠিক আছে, তো এরপরে দেখে নিচ্ছি, পরের কোশ্চেন রয়েছে স্যার ইলুভিয়েশন কাকে বলে? ইলিভিয়েশন হচ্ছে যখন মৃত্তিকার কতগুলো লেয়ার থাকে, এ লেয়ার, বি লেয়ার, সি লেয়ার, যখন উপরের লেয়ারগুলো থেকে, অর্থাৎ এ লেয়ার থেকে বিভিন্ন পদার্থ জলের মাধ্যমে অপসারিত হয়ে নিচের বি স্তরে গিয়ে জমা হয়, সেই জমা হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটাকে ইলিভিয়েশন বলা হয়। আর মৃত্তিকার বি স্তরকে ইলুভিয়াল স্তর বলা হয়, যেহেতু বি স্তরে জমা হ্যাঁ, হয়। ইলিভিয়েটেড স্তর বলা হয় বি স্তরকে। সঞ্চিত হয়ে ওখানে বিভিন্ন প্যান তৈরি হয়, যেমন হার্ড প্যান, তারপরে ডিউরি ক্রাস্ট, এগুলো বিভিন্ন প্যান তৈরি হয়। যেমন পর্জল মৃত্তিকায় এক ধরনের হার্ড প্যান তৈরি হয়, তারপরে ল্যাটারাইট মৃত্তিকায় বি স্তরে এরকম ডিউরি ক্রাস্ট, এরকম প্যান তৈরি হয়। এখানে বিভিন্ন খনিজ এসে এখানে জমতে থাকে বি স্তরে তাই এই এসে। স্তরটা হার্ড থাকে নাকি স্যার? এ স্তরের বি স্তর আবার কতগুলো ভাগ আছে, A1, এই সরি, B1, B2, B3। এই B2 তে গিয়ে কি হয়, এই সমস্ত খনিজ পদার্থগুলো জমা হয়ে এক ধরনের শক্ত অপ্রবেশ্য মানে আবরণী তৈরি হয়, তার মধ্যে জল ঢুকতে পারে না। এইরকম একটা শক্ত স্তরযুক্ত অবস্থানকেই পর্জল মৃত্তিকাতে হার্ড প্যান বলা হয়। ওকে স্যার, থ্যাংক ইউ। এরপরে আমরা দেখে নিচ্ছি, পরের কোয়েশ্চেন রয়েছে, এটা তোমরা সবাই জানবে, মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করো। দেখো মৃত্তিকাকে বিভিন্নভাবে মৃত্তিকাকে সংরক্ষণ করা যায়। নিয়ন্ত্রিত হারে বৃক্ষছেদন বা নতুন বনসৃজন রোপণ করতে হবে, নিয়ন্ত্রিত পশুচারণ, এগুলো তোমরা 1 লাইন 2 লাইন করে লিখে দিতে পারবে। শস্যাবর্তন কৃষি, দেখো শস্যাবর্তন কৃষি তোমরা জানবে। শস্যাবর্তন কৃষি সম্পর্কে আমি বলে দিচ্ছি, দেখো ক্রপ রোটেশন, যখন কোনো জমিতে যখন বছরের বিভিন্ন সময়
বিভিন্ন ধরনের যখন শস্যের চাষ করা হয় তখন তাকে শস্যাবর্তন কৃষি বলে। এই শস্যাবর্তন কৃষি ফলে জমির উর্বরতা শক্তি বজায় থাকে, জমির মৃত্তিকা ক্ষয় রোধ পায়, এই ইত্যাদি ইত্যাদি। এরপরে নিয়ন্ত্রিত স্থানান্তর কৃষি, তোমরা জানো স্থানান্তর কৃষি রয়েছে, পার্বত্য অঞ্চলে দেখা যায়, মালভূমি অঞ্চলে দেখা যায়। ঝুম চাষ যেগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রিত, সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রিত স্থানান্তর কৃষি পদ্ধতি সেগুলোকে কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, তবেই কিন্তু মৃত্তিকা ক্ষয় রোধ পাবে। পার্বত্য অঞ্চলে যে ঝুম চাষ হয় এর ফলে কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়, এর ফলে কিন্তু বাস্তুতন্ত্র নষ্ট হয়, এর ফলে কি হয়, বনে দাবানল লাগে, এর ফলে বায়ু দূষণ হয়, যেটি তোমরা জানো। যাই হোক, এরপরে স্যার রয়েছে ঘূর্ণবাদের চক্ষু। ঘূর্ণিবাদের চক্ষু হচ্ছে একটা যেকোনো সাইক্লোন যখন ফর্ম করে তখন মাঝের অঞ্চলটায় কি হয়, কোনো রকম বায়ুর মুভমেন্ট থাকে না, ওইখানে শুধু বায়ুর মানে ভার্টিক্যালি মুভমেন্ট হয়। তার জন্য বায়ুর কোনো রকম ওখানে ঝড় ঝঞ্ঝা এরকম বৃষ্টি টিষ্টি বিশেষ হয় না, পরিষ্কার থাকে জায়গাটা। ওই জন্য ওই অঞ্চলটাকে ঘূর্ণিবাতের মাঝের এই অঞ্চলটাকে ঘূর্ণিবাতের চক্ষু বলা হয়। স্যার বেশ ব্যাস কত? ঘূর্ণিবাতের চক্ষু এটার ব্যাস বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে। তো মোটামুটি মাধ্যমিকের বইতে 10 থেকে 20 কিলোমিটার এর ব্যাস। হ্যাঁ, আমিও 10 থেকে 20 পেয়েছি। 10 থেকে 20 কিলোমিটার, তাই তো? 10 থেকে 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার কিন্তু ব্যাস, এটাও তোমরা লিখে দিতে পারবে। ওকে, এরপরে রয়েছে অন্তর্ধুতি বা অক্লুশন ফ্রন্ট। অন্তর্দুতি বা অক্লোশন ফ্রন্ট হচ্ছে যখন এটা এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন অর্থাৎ মধ্য অক্ষাংশ ঘূর্ণিবাতের ক্ষেত্রে এই ধরনের সীমান্ত দেখা যায়। যখন একটা মানে একটা উষ্ণ বায়ুস্রোত আর একটা উষ্ণ বায়ুপ্রবাহ আর একটা যখন আর্দ্র বায়ু প্রবাহ, একটা উষ্ণ আর একটা শীতল বায়ু প্রবাহ যখন মুখোমুখি মুভমেন্ট হয়, তখন আস্তে আস্তে শীতল বায়ু প্রবাহটা উষ্ণ বায়ু প্রাচীরটাকে গোটাটাকে ঘিরে ঘিরে ফেলে ফেলে। এবং মাঝের যেই গরম বায়ুটা থাকে চাপ দিয়ে উপরের দিকে তুলে দেয়। তখন যে একটা সীমান্ত তৈরি হয়, অর্থাৎ এই ঘূর্ণিবাতের একদম শেষের দিকে গিয়ে এটাকে বলা হচ্ছে অন্তর্ধিত সীমান্ত বা অক্লুডেড ফ্রন্ট। এটা পঞ্চম পর্যায়, তাই তো স্যার? ৫ম পর্যায়ে দেখা যায় হ্যাঁ, ঠিক আছে। এরপরে চলো তোমাদের দেখে নিচ্ছি, তোমাদের রয়েছে আইটিসিজেড, আইটিসিজেড। আইটিসিজেড হচ্ছে যখন মানে উত্তর-পূর্ব আইনবার, দক্ষিণ-পূর্ব আইনবার নিরক্ষরেখা বরাবর যে উভয় দিকে যে বরাবর যে ৫ ডিগ্রির মধ্যবর্তী স্থানে মিলিত হচ্ছে, ওইখানে বায়ুর কোনো রকম হরাইজন্টাল মুভমেন্ট থাকে না। ওখানেও বায়ুর ভার্টিক্যালি মুভমেন্ট তৈরি হয়। এবং একটা শান্ত বলয় তৈরি হয়। এই জোনটাকে বলা হয় ইন্টারট্রপিক্যাল কনফারেন্স জোন বা আইটিসিজেড। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি, আর ওখানকার ওই অঞ্চলটাকে শান্তমণ্ডলও বলা হয়, তাই তো? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এই লাস্ট মিনিট সাজেশন সম্পর্কে একটু আগে বলেছি। তো আর নতুন করে কিছু বলার নেই। আর যারা শোনোনি তারা দেখে নিও, অথবা তোমরা যারা পিডিএফ নেবে স্ক্রিনশট দিয়ে রাখো, পরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু আমাকে জানিয়ে দেবে। এরপরে চলো রয়েছে ভারতের জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চলের দুটি উদাহরণ দাও, দুটি উদাহরণ বলেছে। ভারতবর্ষের জীববৈচিত্র্য হটস্পট হচ্ছে যেই অঞ্চলটার মধ্যে প্রচুর পরিমাণে স্পিসিস রয়েছে, মানে বিভিন্ন বায়োডাইভার্সিটি হিউজ পরিমাণে রয়েছে, এবং প্রচুর পরিমাণে কি হচ্ছে বিভিন্ন জীব-টিব মারা যাচ্ছে ওখানে, এবং দিনকে দিন ওখানকার জীববৈচিত্র্যের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এইরকম, এবং প্রচুর পরিমাণে জীববৈচিত্র্যের কনসেন্ট্রেশন রয়েছে, সেই অঞ্চলগুলো হটস্পট বলা হয়। এরকম ভারতবর্ষে রয়েছে পশ্চিমঘাট, সাইলেন্ট ভ্যালি জোন একটা, তারপর ইস্টার্ন হিমালয়, ইন্দো বার্মাটিক জোন, আর হচ্ছে সুন্ডাল্যান্ড। এরকম ৪ টাই ভারতবর্ষে রয়েছে। তার তার মানে ভারতবর্ষে কিন্তু ৪টি রয়েছে, ঠিক আছে? ৪টি হটস্পট রয়েছে। আর তোমরা জানো বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথমেই বলেছিলাম, নরম্যান মায়ার্স বলেছে। এরপরে রয়েছে দেখো তোমাদের আম আ বহির্ক্ষেত্রের সংরক্ষণ। আমি বহির্ক্ষেত্রের সংরক্ষণ একটু বলে দিচ্ছি। দেখো, যে সমস্ত উদ্ভিদ কিংবা প্রাণী প্রজাতি, যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী প্রজাতি আম সে সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণী প্রজাতিগুলো প্রাকৃতিক বাসস্থানে তাদের আর টিকিয়ে রাখা কিন্তু সম্ভব নয়। সেই সমস্ত প্রাকৃতিক পরিবেশ থেকে উদ্ধার করে কৃত্রিম পরিবেশে যখন তাদের রক্ষণাবেক্ষণ করা হয়, ট্রিটমেন্ট করা হয়, তখন তাকে এক্সেটিভ কনজারভেশন বা বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ বলে। যেমন বলতে পারো আমাদের আলিপুর চিড়িয়াখানা বলতে পারো, বোটানিক্যাল গার্ডেন বলতে পারো, তারপরে জিন ভান্ডার, জিন ভান্ডার বলতে পারো, তারপরে বীজ ভান্ডার বলতে পারো, তারপরে রয়েছে রেণু টিস্যু কালচার বলতে পারো। এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু বহির্ক্ষেত্র বা এক্সেটিভ কনজারভেশন উদাহরণ। ঠিক আছে, এরপরে রয়েছে স্যার মেঘ ভাঙা বৃষ্টি, ক্লাউড ব্লাস্ট। ক্লাউড বাস্ট এটা হচ্ছে কোনো একটা জায়গায় যদি হঠাৎ করে অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, এই ঘটনাটাকে ক্লাউড বাস্ট বা এই ফেনোমেননটাকে ক্লাউড ব্লাস্ট বলে। সাধারণত ভারতবর্ষে উত্তরাখণ্ড, সিকিম এই জায়গাগুলোতে এই ধরনের ক্লাউড বাস্ট দেখা যায়। হ্যাঁ, তো এই যে ২০১৩ সালে
2013 সালে যে উত্তরাখণ্ডে যে এই যে মেঘভাঙা বৃষ্টির ফলে যে হরপাবান হয়েছিল, হরপাবানের ফলে কিন্তু প্রায় 6,000 মানুষের কিন্তু মৃত্যু হয়েছিল। ঠিক আছে? আর 3,000-এর উপরে কিন্তু বাড়িঘর ধ্বংস হয়ে গেছিল। তো বুঝতেই পারছো এই মেঘভাঙা বৃষ্টি থেকেই কিন্তু পরবর্তী পর্যায়ে মেঘভাঙা বৃষ্টি এবং বরফ গলা জল মিলিত হয়ে কিন্তু হরপাবান পার্বত্য অঞ্চলে দেখা যায় এবং যার ভয়াবহতা খুব প্রবল। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে, হ্যাঁ, একটু না বললেই নয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা জানো না, এই যে আমার পিডিএফ এর ভূগোলের ফ্রন্ট পেজ, এই পিডিএফ এর মধ্যে থাকছে তোমাদের, দেখো এখানে দেখতেই পারছো এমসিকিউ থাকছে এবং উত্তর সহ। এই দেখো এসিকিউ থাকছে উত্তর সহ, সেই সঙ্গে সঙ্গে তোমাদের ব্রড কোয়েশ্চেন কিংবা অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন মানে রচনাধর্মী প্রশ্ন। দেখো তোমাদের 7 নম্বরে থাকবে খণ্ডীকরণ 2+5 থাকতে পারে, 4+3 থাকতে পারে, এরকম করে থাকতে পারে। ট্রিপল স্টার, এখানে রয়েছে ট্রিপল স্টার ভিভিআই। কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য, সেই কোশ্চেন কিন্তু সম্পূর্ণ উত্তর সহ সাজেশন তোমরা এই পিডিএফ এ পাবে। এই পিডিএফ নিতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই দেখো প্রিয় শিক্ষার্থীরা 165 তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে? আর সঙ্গে তোমরা এবিটিএ টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার এবং WBH টেস্ট পেপার সম্পূর্ণ তোমরা কিন্তু সলভ পেয়ে যাবে। ওকে, যারা পিডিএফ পেমেন্ট করবে পিডিএফ এর জন্য। এরপরে রয়েছে আর্দ্র কৃষি কাকে বলে? আর্দ্র কৃষি হচ্ছে কোনো একটা জায়গার কৃষি ব্যবস্থা শুধুমাত্র বৃষ্টির জলের উপরে নির্ভর করে যদি সংগঠিত হয়, তাহলে সেই অঞ্চলটাকে আর্দ্র কৃষি বলা হয়। সেই ধরনের কৃষি ব্যবস্থাকে আর্দ্র কৃষি বলে। তাহলে আর্দ্র কৃষি প্রধান ফসল কি স্যার? আর্দ্র কৃষির প্রধান ফসল হলো সবথেকে মেন যেটা, সেটা হচ্ছে ধান, তারপরে পাট, আখ, এগুলো হচ্ছে আর্দ্র কৃষির এক ধরনের মানে মেইন ফসল। আর্দ্র কৃষি কোথায় দেখা যায়? আর্দ্র কৃষি দেখা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত কিছু কিছু দেশে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, সেই মানে সমস্ত জলসেচের কোনো দরকার? জলসেচের এই কৃষিকাজে জলসেচের দরকার হয় না। এরপরে রয়েছে বাজার ভিত্তিক উদ্যান কৃষি। বাজার ভিত্তিক উদ্যান কৃষি হচ্ছে কোনো একটা বড় শহর বা নগরকে কেন্দ্র করে যখন তার আশেপাশে বা চারপাশে এলাকাগুলোতে তোমার বিভিন্ন শাকসবজি, ফুল, ফলমূল এগুলোকে চাষাবাদ করা হয় এবং শুধুমাত্র ওই এরিয়ার ওই বাজারটাকেই কেন্দ্র করে ওই শাকসবজিগুলো কেবল চাষ করা হয়, যাতে ওই বাজারে বিক্রি করতে পারে তারা। এই ধরনের চাষ ব্যবস্থাকে বাজার ভিত্তিক বা উদ্যান কৃষি বলা হয়। তার মানে হর্টিকালচার। হর্টিকালচার এর আবার ৪ টে ভাগ আছে। একটা হচ্ছে ওলোরিকালচার, একটা ফ্লোরিকালচার, তারপরে একটা হচ্ছে পুমাম কালচার, একটা হচ্ছে হার্বিকালচার। এই ৪ টাকে ভাগ। ওলেরিকালচার মানে শাকসবজির চাষ, পোমাম কালচার মানে ফলের চাষ, আর অন্যদিকে স্যার রয়েছে ফ্লোরিকালচার বা ফলের চাষ। আর একটা কি বল, ফ্লোরিকালচার মানে ফুলের চাষ। আরেকটা কি বলে? আর একটা হচ্ছে হার্বিকালচার। হার্বিকালচারটা হচ্ছে বিভিন্ন যে ভেষজ উদ্ভিদ আমরা ব্যবহার করি, যেমন তুলসী, তারপরে আ সর্পগন্ধা, নাকি? সর্পগন্ধা, এরকম মানে ভেষজ উদ্ভিদের চাষগুলো হার্বিকালচার বলা হয় এটা। ওকে স্যার। এরপরে রয়েছে তোমাদের, দেখো ব্রেক অফ বাল্ক পয়েন্ট কাকে বলে? ব্রেক অফ বাল্ক হচ্ছে কোনো একটা জায়গা থেকে যদি মানে কোনো একটা ইন্ডাস্ট্রিতে মালপত্র নিয়ে যেতে হয় বা কোনো বড় কোনো মালপত্র নিয়ে যায়, যখন একদম টানা নিয়ে যাওয়া যায় না। যেমন তুমি এখান থেকে যদি কলকাতা থেকে বিভিন্ন জিনিসপত্র মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ নিয়ে যাওয়া হয়, তাহলে ওইখানে গঙ্গা পার করার জন্য ওখানে মালপত্রগুলো নামিয়ে আবার নতুন করে আবার মানে অন্য একটা ট্রান্সপোর্টে উঠিয়ে ওগুলোকে নিতে হবে। এই যে ভেঙে পণ্য যে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এইটাকে হচ্ছে মানে ব্রেক অফ বাল্ক বলা হয়। মানে পরিবহন যেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে কোনো জায়গায় একটা পার্টিকুলার কোনো জায়গায় বিরতি বাধ্যতামূলক। বিরতি। হ্যাঁ, সেই অঞ্চলটাকে বলা হয় ব্রেক অফ বাল্ক পয়েন্ট। হুম। ওকে স্যার, তাহলে বোঝা গেল এখানে রয়েছে তোমাদের কিন্তু এই ব্রেক অফ বাল্ক পয়েন্ট, বোঝা গেল? তো স্যার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিল। এরপরে রয়েছে পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি? দেখো, পৃথিবীর দীর্ঘতম রেলপথ হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। একদম এটা রাশিয়ার এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত এবং চায়নার মধ্য দিয়েও এই রেলপথটা মানে গেছে। এই রেলপথটাকে অতিক্রম করতে প্রায় ৯ দিন সময় লেগে যায়। ৯ দিন সময় লাগে। এটা রাশিয়াতে রয়েছে। কোন জায়গা থেকে স্যার? ভ্লাদিভস্টক না কি আছে? ভ্লাদিভস্টক ওইটা ঠিক না। ভ্লাদিভস্টক থেকে আর টঙ্কোভার বলে একটা জায়গা আছে। কন্টোভার ওইটাও। ঠিক আমার এই মুহূর্তে মনে নেই আমার। ওকে, তার মানে বোঝা গেল পৃথিবীর দীর্ঘতম রেলপথ কিন্তু রাশিয়ায় রয়েছে, বুঝতেই পারছো। তার মানে ৯ থেকে ১০-১২ দিন সময় লাগে কিন্তু। ভ্লাদিভস্টক থেকে ভ্যাঙ্কুভার আরকি। ভ্লাদিভস্টক থেকে ভ্যাঙ্কুভার। ভ্যাঙ্কুভার, ওকে। এরপরে রয়েছে স্যার জনবিস্ফোরণ কাকে বলে? জনবিস্ফোরণ হচ্ছে অল্প সময়ের মধ্যে যদি হঠাৎ করে হিউজ পপুলেশন বেড়ে যায়, প্রোডাকশন প্রচুর পরিমাণে বাড়ে, মানুষের জন্মহার বাড়ে, তখন হচ্ছে জনসংখ্যা যে দ্রুত যে বৃদ্ধি, এটাকে জনবিস্ফোরণ বলা হয়। সাধারণত 0.2% এর বেশি যদি হয়, তখন জনবিস্ফোরণ দেখা যায়।
তার মানে বার্ষিক জনবিস্ফোরণ কোথায় বার্ষিক কোথায় দেখা বার্ষিক যায়? বৃদ্ধির হার। জনবিস্ফোরণ ভারতবর্ষেই দেখা গেছিল। মোটামুটি ১৯৫১ সাল থেকে ৮১ সালের মধ্যে ভারতবর্ষে জনবিস্ফোরণ হয়েছে। অবশ্য এখন ভারতবর্ষের জনসংখ্যা ধীরে, ধীরে মানে কমের দিকে আসছে। বাংলাদেশ, পাকিস্তান এই সমস্ত দেশে জনবিস্ফোরণ হয়েছে। কোনো কোনো দেশের এটি কিন্তু সম্পূর্ণ একদম আমার নিজের ভাষায় ইউজ করেছি তোমাদের জন্য, কোথাও পাবে না। দেখো, কোনো দেশের সামগ্রিক অবকাঠামোগত উপযুক্ততা বৃদ্ধি, তারপরে সামাজিক, আর্থিক এবং সাংস্কৃতিক, শিক্ষাগত এবং আহ, প্রাকৃতিক প্রাকৃতিক দিক দিয়ে উন্নতি এবং প্রগতি নিশ্চিত করে, তখন তাকে কিন্তু উন্নয়ন বলা হয়। ঠিক আছে, তোমরা জানো এটি কিন্তু রয়েছে একদম লাস্ট অধ্যায়, তোমাদের কিন্তু লাস্ট অধ্যায় রয়েছে, এটা মাথায় রাখবে, উন্নয়ন। ঠিক আছে, এরপর তোমরা জানো উন্নয়ন রয়েছে, আর ওখানে কিন্তু রয়েছে পরিকল্পনা অঞ্চল, ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল, মাঝারি পরিকল্পনা অঞ্চল, বৃহৎ পরিকল্পনা অঞ্চল। ঠিক আছে, উন্নয়নের সংজ্ঞা না পড়লেও কিন্তু বৃহৎ পরিকল্পনা অঞ্চল, ক্ষুদ্র, মাঝারি এই পরিকল্পনা অঞ্চলগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে। এরপরে রয়েছে স্যার হ্যাঁ, ছত্তিশগড়ের কোথায় গেল, এই যে ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর প্রবাহ পথে যে বিখ্যাত জলপ্রপাতটি গড়ে উঠেছে সেটির নাম কি? সেটা হচ্ছে চিত্রাকূট জলপ্রপাত। এটাকে ভারতবর্ষের নায়াগ্রা বলা হয়। কোন রাজ্যে রয়েছে স্যার এটা বললেন? এটা হচ্ছে ছত্তিশগড়, ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদী। ইন্দ্রাবতী নদীর উপরে। তার মানে চিত্রকূট জলপ্রপাতকে কিন্তু ভারতের নায়াগ্রাও বলা হয়। এরপরে তোমাদের এক্সট্রা মাত্র আর দুটি কোশ্চেন দিয়েছি। দেখো, কোশ্চেনগুলো কিন্তু টোটাল 14টি কিন্তু হয়ে গেছে। তার মানে দুটি কোশ্চেন রয়েছে তোমাদের জন্য, আরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝো এবং গিজার প্রক্রিয়া বলতে কি বোঝো। তো অবশ্যই তোমরা এই দুটি কোশ্চেন দেখে নিও, আমি একদম সোজা, এগুলো নতুন করে আর কিছু বলছি না। আরোহণ প্রক্রিয়া কাকে বলে আর গিজার কাকে বলে, গিজার তো একবার হয়েছে, তারপরে তোমরা এটা দেখে নিও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের লাস্ট বলছি, তোমরা যারা এখনো যারা তোমরা উচ্চ মাধ্যমিক ভূগোলের পিডিএফ সাজেশন, দেখো লাস্ট মিনিট সাজেশন, এমসিকিউ, এসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন যেগুলো রয়েছে, তোমরা 2025 সালের জন্য সম্পূর্ণ পিডিএফে পেয়ে যাবে কিন্তু উত্তর সহকারে। ঠিক আছে, টাইপ করা, সেই সঙ্গে এবিটিএ টেস্ট পেপার, ডাব্লিউবিএস এর টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পাচ্ছ। দেখো, অনেক 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় আসবে, এগুলো কভার করলে আশা করি তোমাদের আর ডান দিক বাদিক কোনো তাকানোর প্রয়োজন নেই। তো এই লাস্ট মিনিট সাজেশন, এবিটি আর ডাব্লিউবিএস এর টেস্ট পেপারে সম্পূর্ণ সলভ পাচ্ছ। দুটি পিডিএফ থাকবে, কটি পিডিএফ? এই পিডিএফ থাকবে দুটি, একটি হলো আমার সাজেশনের জন্য একটি পিডিএফ, আর এবিটি আর ডাব্লিউবিসি টেস্ট পেপারের জন্য একটি পিডিএফ। এই দুটি পিডিএফ পাচ্ছ তোমরা 165 কিন্তু পেমেন্ট করলে পেয়ে যাবে। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, যারা নেবে তারাই কিন্তু যোগাযোগ করবে, এছাড়া কেউ যোগাযোগ করবে না। আর না হলে তোমরা সম্পূর্ণ ভিডিও তোমরা এইভাবে দেখে নেবে। ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে।